কাবুল মহাদেব সাহেব, এখানে উপস্থিত মন্দির কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বাম পাশে আবার মাতৃতুল্য মুরব্বীরা, আবার বোনেরা, ডান পাশে পিতৃতুল্য মুরব্বীরা, সকলকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনারা আমার সাথে এই রাত পর্যন্ত বসে আমার সাথে কথা বলার জন্য বসে আছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এই আজকের এই স্মৃতি আমি মনে রাখবো ভবিষ্যতে হিসাবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় মানচিত্র, প্রিয় দেশ। সেখানে শুধু বাংলাদেশে মুসলমানরা যুদ্ধ করেছিল? নিশ্চয়ই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে আজকে মন্দিরে বসে আপনারা মন্দিরে বসে আপনারা দোয়া করেছেন, বাড়িতে বসে মন্দির বানিয়ে সেখানে দোয়া করেছেন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য। মুসলিম ভাইরা মসজিদে বসে, মায়েরা ঘরে বসে, যাই না আমাদের বাড়িতে বসে রোজা রেখে দোয়া করেছেন। খ্রিস্টান ভাইরা গির্জায় যে প্রার্থনা করেছেন। সেই বাংলাদেশ তো আমরা পেয়েছি সকলের কারণে। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। যদি রক্তের প্রয়োজন হয়, কোন হিন্দু বোন বা হিন্দু ভাই আমাকে রক্ত দেয় এবং আমি যদি জীবন ফেরত পাই, তাহলে ওখানে কি ধর্মের কথা লেখা আছে? রক্তে কোন ধর্মের কথা লেখা আছে? হিন্দু ভাই আমাকে রক্ত দিয়ে বাঁচান। তাহলে ধর্মের কারণে আমরা বাংলাদেশটাকে কেন বিভক্ত করব? সেখানেই আমার ব্যক্তিগত প্রশ্ন। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে বাংলাদেশে কোন শব্দে আমরা বিশ্বাস করি না। এই বাংলাদেশ সভা আমাদের নেতা আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান। তিনি বলেছেন ধর্ম যার যার, বাংলাদেশ সভা। আর এই সবার বাংলাদেশ, এই সবার বাংলাদেশের সবার সমান অধিকার। আপনারা যদি নিজেরা নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবে, আমার তো কিছু বলার নেই। কিন্তু আপনারা যদি মনে করেন 71 সাল আপনারা যদি বাংলাদেশ মনে করেন 71 সালের স্বাধীনতা যুদ্ধ আপনাদের, তাহলে কিন্তু আপনারা প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে থাকবেন। নিজেদেরকে কখনো খাটো ভাববেন না। এটি হচ্ছে আমি আমার অনুরোধ, আমার আপনাদের কাছে প্রার্থনা। দয়া করে কখনোই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আপনারা নিজেদেরকে মনে করবেন না। এই মন্দিরের কথা বলা হয়েছে। আমি ছোটবেলা থেকে এই মন্দিরটি চিনি। ছোটবেলা থেকেই এখানে যাতায়াত করতাম, আসতাম। এখানে দেখেছি মন্দিরে 16 বছর তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল। কি এমন পরিবর্তন আমরা তো দেখতে পেলাম না কিছু। আপনাদেরকে ভোট ব্যাংক বানিয়ে যে এই এলাকায় যত হিন্দু ভোট আছে ধরে নেয়, সব ভোট নৌকা বাঁকায় দিবে। আপনারা কারো ভোট ব্যাংক হবেন নাকি আপনাদের স্বাধীন চিন্তা, স্বাধীন চেতনায়, স্বাধীন মত দিয়ে স্বাধীনতা প্রকাশ করবেন? সেটি আমাদের প্রশ্ন। ধর্মের কারণে রাষ্ট্রকে যেমন বিভক্ত করা যায় না, তেমনি ভাবে বাংলাদেশে অন্য কোন দলের প্রতি, বিশেষ কোন দলের প্রতি আপনারা কোন অবস্থাতেই দুর্বল থাকতে পারেন না। আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা আপনাদেরকে 100% বিশ্বাস করি। আমাদেরকে বিশ্বাসে নিতে হবে, আস্থায় নিতে হবে। 5ই আগস্ট 24 সাল 2024 শেখ হাসিনা যখন পালিয়ে গেল, আপনারা বড় অসহায় পড়েছেন। আরেকটা দল অসহায় পড়েছিল, সেটি হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী। আমি এখন ব্যক্তিগত জীবনে সাংঘাতিকভাবে অসুস্থ। 5ই আগস্টের আগে এবং পরে আমি প্রত্যেকটি মন্দির যাতে করে পাহারা দেওয়া যায়, ভোরবেলা থেকে উঠে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলা, পাহারায় লোক বসানো এবং আপনাদেরকে মন্দির রক্ষা করা, হিন্দু সম্পত্তি রক্ষা করা এবং কারোর জন্য কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আমরা নেক নজর রাখার চেষ্টা করেছি। আপনাদের মহাদেব বাবু এখানে সাক্ষী আছে। আমরা চেষ্টা করেছি যে কোনো মন্দিরের উপরে যেন আঘাত না আসে, কোন সনাতনী ভাই যেন অভিযোগ না করে যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, আমাদের উপরে নির্যাতন হয়েছে, এই কথা যেন না বলে আমরা চেষ্টা করেছি। দেখো আমার বাম পাশে যারা বসে আছেন, বলতে চাই
আমাদের দল কিন্তু এখন ক্ষমতায় নেই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু তারপরও একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মতো, তাদের নির্দেশ হচ্ছে বাংলাদেশ যেহেতু সবার প্রতি আমাদের নেক নজর থাকতে হবে এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে, সেটি হচ্ছে আমাদের কাজ। হিন্দু ভাইরা মন্দিরে আসবেন, মা বোনেরা মন্দিরে আসবেন, নির্বিঘ্নে আসবেন, ভক্তিতে আসবেন এবং আপনারা প্রার্থনা করবেন, আপনারা পূজা অর্চনা করবেন। খ্রিস্টান ভাইরা গির্জায় যাবেন, মুসলিম ভাইরা মসজিদে যাবেন, এখানে কেউ বাধা দেওয়া চলবে না। যদি কোথাও কোনো বাধা আসে সেই হাত ঘুরিয়ে ভেঙে দেওয়া হবে, আমরা ভেঙে দেব। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমরা যে কায়দায় পেয়েছি, একটা মানচিত্র, একটা দেশ, একটা স্বাধীনতা, সেই স্বাধীনতায় সবাই একসাথে থাকবো। শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদ দিয়ে এখানে বাংলাদেশকে বিভক্ত করেছিলেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে ধর্ম, বর্ণ, ভাষা সকল দিক মিলিয়ে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন। অর্থাৎ শুধু মুসলিম বলে একটি জাতি হবে না, শুধু বাংলা ভাষাভাষী বলে একটি জাতি হবে না। একটা জাতি হতে গেলে, একটা মালা গাঁথতে গেলে যেমন অনেকগুলো ফুলের প্রয়োজন হয়, অনেক জাতের ফুলের প্রয়োজন হয়, একটা দেশ করতে গেলে অনেক ধর্ম, অনেক ভাষা, অনেক কিছুর প্রয়োজন হয়। তেমনি ভাবে একটা জাতি গড়ে ওঠে, আর তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদের আলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ করে গেছেন। আমরা সেই কারণে সকলেই ঐক্যবদ্ধ, আমরা সবাই বাংলাদেশি। আপনারা মৃত্যুবরণ করলে শ্মশানে যান, আমরা মৃত্যুবরণ করলে গোরস্থানে নিয়ে যাই। খুব বেশি তফাৎ আমাদের মধ্যে নেই। আপনারা পূজার সময় আমরা মন্দিরে আসি, ঈদের সময়, ইফতারের সময়, রোজার সময় আপনারা আমাদের অনুষ্ঠানে যান। এই তো বাংলাদেশ। এক নদীতে সবাই গোসল করব, একই জায়গায় ছাদের তলে আমরা বসবাস করব। এই বাংলাদেশ তো আমরা চাই, যে বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। হিন্দু ভাইরা ব্যবসা করবেন নির্বিঘ্নে, আমি বলে গেলাম। আমার নাম্বারটা দয়া করে আমাদের নেতাদের কাছে নিয়ে নেবেন। আমিও বলে যাচ্ছি, আমার নাম্বার সবার কাছে দেওয়া থাকবে। যদি কোথাও কোনো বাধা আসে, কোনো ব্যবসায়ী ব্যবসা করতে বাধাগ্রস্ত হন, দয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দেবেন। বাকি দায়িত্ব আমার। যিনি করেছেন তিনি থাকবেন জেলখানায়, আর আপনি বঞ্চিত দিয়ে ব্যবসা করবেন, তার ব্যবস্থা আমরা নেব। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দলের নেতা দেশনায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। তার একটি দফায় আছে, প্রত্যেকটি পরিবারের মা একটি করে ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ড মানে বোঝেন? ফ্যামিলি কার্ড মানে ঘরের গৃহকর্ত্রী, যিনি সংসার চালান, তিনি অবশ্যই মহিলা এবং পরিবারের কর্ত্রী এবং মা, তিনি একটি করে ফ্যামিলি কার্ড পাবেন। যে ফ্যামিলি কার্ড দিয়ে আপনি কি কিনতে পারবেন? বাজারে চাল, ডাল, তেল, আটা, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো এখন অনেক বেশি দামে কেনা লাগছে। যদি আপনাদের ভোটে আগামী দিনে আমাদের দল সরকার গঠন করে, তাহলে একটি করে ফ্যামিলি কার্ড প্রথম শপথের পরেই ৫০ লক্ষ মানুষের কাছে একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে চাল বাজারে ৬৫ থেকে ৭০ টাকায় কিনে খাচ্ছে, সেগুলি প্রায় অর্ধেক দামে কিনে খাবেন। চাল, ডাল, তেল, আটা, লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলি অর্ধেক দামে কিনে খেতে পারবেন। প্রত্যেকটি পরিবার একটি করে হেলথ কার্ড পাবেন, অর্থাৎ স্বাস্থ্য সেবা কার্ড। এই স্বাস্থ্য সেবা কার্ড দিয়ে কি হবে? আজকে অনেকেই অনেক রোগাক্রান্ত, আর্থিক অনটনের কারণে, আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ডাক্তারের কাছে যেতে পারেন না। হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খান, অথবা ওঝা লাগিয়ে একটু ফোঁফাক্কর দিয়ে নিলেন। কিন্তু আমরা বলেছি, প্রত্যেকটি মানুষ একটি করে হেলথ কার্ড পাবে। সরকারি হাসপাতালে হেলথ কার্ডটি দেখালে আপনি সকল চিকিৎসা বিনা পয়সায় করতে পারবেন। এটি ৩১ দফা আছে, এটি বলা আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা এবং ব্যবসায়িক সম্মান এবং একজনের প্রতি আরেকজনের প্রতি সম্মান, সেটি আমরা পুনরুদ্ধার করতে চাই। সেই সম্মান, যাত্রার সম্মান তার কাছে ফিরিয়ে দিতে চাই।
আর এই সম্মান, সামাজিক মর্যাদা, ধর্মীয় বৈষম্য যেগুলি রয়েছে সেগুলি দূর করবার জন্য যা যা করণীয়, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে সেই কাজটি বাংলাদেশে করা হবে। আমরা দেখবেন পুলিশ প্রশাসন, পুলিশের লোকজন বিনা কারণে বিনা ওয়ারেন্টে বিভিন্ন মানুষকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আমরা বলতে চাই পুলিশ হচ্ছে জনগণের চাকর। আগামী দিনে আমাদের সরকার গঠন করলে জনগণকে সেবা দেওয়া ছাড়া বিনা ওয়ারেন্টে মিথ্যা মামলায়, গায়েবী মামলায় কাউকে গ্রেফতার করা চলবে না, কাউকে গ্রেফতার করতে পারে না। দেখুন আমার বিরুদ্ধে এখানে যারা বসে আছি সবাই আমার জেল পার্টনার, আমার সাথে একসাথে জেলে কারাগারে ছিলেন। 108টি মামলা নিয়ে বারবার কারাগারে গেছি, ফেরারি জীবনযাপন করেছি, 3 বার গুমের হাত থেকে বেঁচে এসেছি। তারপরও কিন্তু আপনাদের প্রার্থনা আর আমাদের দোয়া, খুলনার মানুষের দোয়ার কারণে আপনাদের সাথে দাঁড়িয়ে আছে। 5ই আগস্টের পরে যে অবর্ণনীয় দৃশ্য খুলনায় হয়েছিল, সেই দৃশ্যকে আমরা চেষ্টা করেছিলাম, রক্ত দিয়ে চেষ্টা করেছিলাম, শপথ গ্রহণ করেছিলাম যে খুলনায় সাম্প্রদায়িকতার কোন বীজ বাষ্প খুলনার মাটিতে আমরা ঘটতে দেব না, ঘটতে দেয় না। 5ই আগস্টের আগে ছাত্র জনতার উপরে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ, বিজিবি এবং সরকারি বাহিনী যে অত্যাচার, নির্বিচারে গুলিবর্ষণ, ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে মা বোনদেরকে হত্যা করা হয়েছে, ইচ্ছে করলে আমরা অনেক প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু আমরা প্রতিহিংসার প্রতিশোধের জায়গায় না গিয়ে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা জায়গায় পাহারাদারের ভূমিকা আমরা অবতীর্ণ হয়েছিলাম। এখনই সেই জায়গায় আছে। আমি আবার বলছি, আমার দিদিরা, আমার মায়েরা, আমার ভাইরা, দাদারা যারা আছেন, দয়া করে আমাদের বিশ্বাস করবেন। আমরা কারোর সাথে মুনাফিকি করব না। আমাদের মুসলিম ধর্মে আছে, কথা দিয়ে যে কথা রক্ষা না করে সে হচ্ছে মুনাফিক, আর মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা মুনাফিক হব না, আমরা জনগণের পাহারাদারের ভূমিকা পালন করব, জনগণের পাশে থাকবো। আমার নাম্বারটি আপনারা লিখে দেবেন, দরকারে মন্দিরে আপনারা টানিয়ে দেবেন, সেখানে আমি আমার 2টি নাম্বার দিয়ে যাচ্ছি, সেখানে আপনারা কথা বলবেন। যখন ইচ্ছা আমাকে ফোন দিলে আপনারা পাবেন, মিস কল দিলেও আমি রিং ব্যাক করবো এবং আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সুবিধা অসুবিধা প্রত্যেকের পাশে থাকবো। খুলনায় দেখবেন শেখ হাসিনার 5 ভাই বাস করতেন। এই যে 17 নম্বর ওয়ার্ডের মধ্যেই মনে হয় মেডিকেল কলেজ হসপিটালটি, ওটি কিন্তু শহীদ ক্রিয়া করে গিয়েছিলেন। সেই মেডিকেল কলেজ হসপিটালে গেলে মানুষ চিকিৎসা পায় না, ফ্লোরের সিঁড়িতে মানুষ ঘুমিয়ে আছে, চিকিৎসা দিচ্ছে। কি দুর্বিষহ অবস্থা! ওরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ইচ্ছে করলে তো খুলনায় আরো 2-3টি বৃহৎ হসপিটাল করে মানুষের চিকিৎসা সেবা দিতে পারতো, সেই কাজটি কিন্তু ওরা করেনি। খুলনায় একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়টি এখনো সেইভাবে গড়ে উঠতে পারেনি। ব্রদনল বিশ্ববিদ্যালয় কলেজটি যেখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেটি হয়নি। খুলনায় কোনো আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি, যেগুলি আমরা গড়ে তুলবো মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য। আমাদের 31 দফার মধ্যে আছে 5ম শ্রেণী থেকে আপনার সন্তান 5টি ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়েছে। ইংরেজি ভাষা শিখবে, তার ধর্মীয় ভাষা শিখবে, ধর্মীয় যে আচার সেগুলো শিখবে, জার্মানিক ভাষা শিখবে, ফ্রেঞ্চ ভাষা শিখবে, চাইনিজ ভাষা শিখতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ধর্মীয় অনুশাসনের কারণে এই কথা বলা হয়েছে, ছোটবেলা থেকে ধর্মীয় অনুশাসন মেনে যদি হিন্দু হয়, যদি মুসলিম হয়, যদি খ্রিস্টান হয়, যদি বৌদ্ধিস্ট হয়, যে ধর্মে বিশ্বাস করেন, তিনি যদি ছোটবেলা থেকে সেটি অনুশাসন মেনে চলেন, তাহলে মাদক আসক্ত হবেন না, তিনি বেয়াদব হবে না, বাবা মা পিতামাতাকে সম্মান করবে, মুরব্বীদের দেখলে মাথা নত করে চলবে, মাদক আসক্ত হবে না, মাদক বিক্রেতা হবে না, একজন ভালো মানুষ হবে। আমরা চাই সেই কাজটি করতে এবং 5ম শ্রেণী থেকে এই সমস্ত ধর্মীয় শিক্ষা এবং বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আপনাদের সামাজিক মর্যাদা এবং সামাজিক যে অস্তিত্ব সকলের কাছে ফিরে দিতে চাই। মহোদয় দাদাকে অনুরোধ করবো, প্রত্যেকটি আমার নাম্বারটি, আমাদের দলের নাম্বারটি, আমাদের মনিটরিং সেলের নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো।
বিএনপির মনিটরিং সেল এবং আমার নাম্বারটি আপনারা দয়া করে রাখবেন এবং আমাদের নেতা কর্মীরা আপনাদের কাছে পারদারের ভূমিকা পালন করে ইনশাআল্লাহ। কোনো ভয় কোনো কারণ নেই। সামনে আপনাদের বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা আসছে। অক্টোবর থেকে দুর্গাপূজা দেখা হয়ে যাবে। দুর্গাপূজায় আপনাদের প্রত্যেক বছর যেমন আসি, এবারেও আপনাদের দুর্গাপূজা অন্যরকম অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পালন করবেন। আপনাদের সাথে আপনাদের সার্বিক সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি। আপনারা কেউ নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না। আবার আশ্বস্ত করছি, সংখ্যালঘু মনে করবেন না। মনে করবেন আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। একজন অন্য ধর্মের লোক যে সুবিধা পায় আপনারা শতভাগ সেই সুবিধা পাবেন। যদি সুবিধা থেকে বঞ্চিত হয় আমাকে জানাবেন। সেখানেই প্রতিরোধ করে দেবো, সেখানেই প্রতিবাদ করবো। আমি আর কথা বলাবো না। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান লন্ডনে আছেন, অচিরেই বাংলাদেশে আসবেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা একটি দুর্নীতিমুক্ত, আধুনিক, মানসম্মত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। সকলকে ধন্যবাদ।